একটু ভলিউমটা কমিয়ে নিয়ে নিজের চারপাশে দেখে নিন, কেউ নেই তো। আজকের গল্পটা পুরোপুরি আপনার আর আমার মাঝেই থাকুক না হয়। কিছু কথা আছে যা হয়তো সবার সামনে বলা যায় না, কিন্তু মনটা এতটাই ভারী হয়ে আছে যে আর একা বয়ে বেড়াতে পারছি না। তাই ভাবলাম আপনাদের সাথে একটু ভাগ করে নিই। আমার নাম মধুরিমা। আমার বাড়ি নদিয়া জেলার এক ছোট্ট শহরতলিতে। একসময় আমাদের এই ছোট্ট সংসারটা ছিল আমার কাছে স্বর্গের মতো। অরুণিমা নয়, আমি মধুরিমা। আর এই মধুরিমা নামের আড়ালে লুকিয়ে আছে এক দহন, এক অব্যক্ত জ্বালা। আপনারা হয়তো অনেকেই জানেন বা অনুভব করেন যে কিছু সম্পর্ক থাকে যা সমাজ বা পরিবারের অলিখিত নিয়মের বেড়াজাল পেরিয়ে মনের গভীরে এক অন্য খেলা শুরু করে। আমার জীবনের গল্পটাও ঠিক তেমনই এক নিষিদ্ধ খেলার অংশ। যদি এই গল্পটা শুনে আপনার মনে হয় কিছু শিখতে পারলেন বা একটু হলেও আমার কষ্টটা বুঝতে পারলেন, তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সমর্থন আমার কাছে অনেক দামি। বিয়ের পর অর্ণবের সাথে আমার জীবনটা বেশ ভালোই কাটছিল। অর্ণব ভালো ছেলে, অফিসের কাজে ব্যস্ত থাকে বটে, তবে আমার খেয়াল রাখার চেষ্টা করে। আমাদের সম্পর্কটা ছিল 10টা-8টা মধ্যবিত্ত দম্পতির মতোই। ভালোবাসা ছিল, কিন্তু সেই গভীর আবেগের টান হয়তো সময়ের সাথে সাথে ফিকে হয়ে আসছিল। আমরা দুজনেই যেন একটা রুটিনের মধ্যে আটকে পড়েছিলাম। সকালে ঘুম থেকে ওঠা, অর্ণবের টিফিন তৈরি করা, সে অফিসে গেলে ঘর গোছানো, তারপর নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকা। সন্ধেবেলায় অর্ণব বাড়ি ফিরলে একসাথে চা খাওয়া, রাতের খাবার, তারপর ঘুমানো। এর বাইরে খুব একটা কিছু ছিল না। প্রথম প্রথম হয়তো আমি এই একঘেয়েমিটা বুঝতে পারিনি কিংবা বুঝতে চাইনি। আসলে মেয়েদের জীবনে একটা সময় আসে যখন মনে হয় এটাই বোধহয় সব, কিন্তু অবচেতন মনে কোথাও একটা অপূর্ণতা থেকেই যায়। আর সেই অপূর্ণতা থেকেই হয়তো এমন এক শূন্যতা তৈরি হয় যা অনাকাঙ্ক্ষিত কোনো সম্পর্কের জন্য দরজা খুলে দেয়। আমাদের এই ছোট্ট সংসারে যেদিন অর্ক এলো, সেদিন আমার জীবনটা যেন হঠাৎ করেই এক অন্য বাঁক নিল। অর্ক অর্ণবের ছোট ভাই, আমার দেবর। ইঞ্জিনিয়ারিং পড়া শেষ করে চাকরির সন্ধানে ও আমাদের শহরে এসেছিল। কদিন আমাদের সাথেই থাকবে, তারপর আলাদা ব্যবস্থা করবে, এমনটাই কথা ছিল। বয়সে আমার চেয়ে প্রায় বছর 5-এর ছোট হবে। প্রথম যেদিন ওকে দেখলাম, সেদিন ওর চোখে মুখে এক অদ্ভুত চঞ্চলতা লক্ষ্য করেছিলাম। সদ্য পড়া শেষ করা একটা ছেলে, জীবনের প্রতি এক অন্যরকম উন্মাদনা ওর চোখে মুখে। ওর সাথে কথা বললেই যেন এক ধরনের সতেজ বাতাসের ঝাপটা অনুভব করতাম। প্রথম দিকে ওর সাথে আমার সম্পর্কটা ছিল নিতান্তই দেবর ভাবের সম্পর্ক। সে আমাকে ভাবি বলে ডাকত, আমি ওকে অর্ক বলে। রান্নাঘরে আমি যখন কাজ করতাম, ও এসে আশেপাশে ঘুরঘুর করত, টুকটাক কথা বলতো, জিজ্ঞেস করত, ভাবি কি রান্না হচ্ছে, আজ কি পাবো তোমার হাতের স্পেশাল রান্না? আমি মৃদু হাসতাম আর বলতাম, তোর যা পছন্দ তাই হবে। অর্ণব অফিসে চলে গেলে বাড়িতে আমি আর অর্ক ছাড়া আর কেউ থাকতো না। দিনের বেলায় একা একা আমারও বোরিং লাগতো, তাই অর্ক যখন আশেপাশে থাকতো, গল্প করত, তখন সময়টা ভালো কাটত। ও নানা ধরনের মজার গল্প বলতো, কলেজের অভিজ্ঞতা শেয়ার করত। ওর কথার মধ্যে একটা অদ্ভুত সরলতা ছিল যা আমাকে মুগ্ধ করত। ধীরে ধীরে ওর সাথে আমার কথা বলার মাত্রাটা বাড়তে লাগলো। অর্ক খুব মন দিয়ে আমার কথা শুনত। অর্ণব হয়তো কাজের চাপে আমার ছোট ছোট কথাগুলো অতটা মন দিয়ে শোনার সময় পেত না, কিন্তু অর্ক শুনত। আমার শখের কথা, আমার পছন্দের কথা, আমার ভালো লাগা মন্দ লাগা সব কিছু। আমি অবাক হয়ে লক্ষ্য করতাম অর্ক যেন আমাকে বুঝতে পারছে, যা অর্ণব হয়তো পারেনি। এই অনুভূতিটা আমার জন্য একদম নতুন ছিল। একটা ফাঁকা গ্লাস যেমন জল চায়, তেমনি হয়তো আমার মনের ভেতরের শূন্যতাটাও এমন একটা কিছু খুঁজছিল। একবার আমি রান্নাঘরে কাজ করছিলাম, হাতে গরম জলের ছ্যাঁকা লেগেছিল। অর্ক পাশেই ছিল, তাড়াতাড়ি করে ছুটে এসে আমার হাতটা নিজের হাতে নিয়ে ঠান্ডা জল ঢেলে দিল। ওর স্পর্শে আমার শরীরটা যেন এক পলকের জন্য কেঁপে উঠেছিল। ওর চোখ আমার চোখের দিকে, ওর হাতের উষ্ণতা আমার হাতের ওপর। এক অদ্ভুত অনুভূতি সেদিন আমার মনকে ছুঁয়ে গিয়েছিল। আমার নিজেরই অবাক লাগছিল, কেন এমন হলো? এটা কি শুধু সহানুভূতি নাকি অন্য কিছু? এরপর থেকে ওর সামান্যতম স্পর্শেও আমার মনে একটা অদ্ভুত শিহরণ জাগত। রান্না করার সময় ওর হাতের কনুই বা বাহু লেগে গেলে, বা ঘরের মধ্যে চলাচলের সময় পাশ কাটাতে গিয়ে একটু ছুঁয়ে গেলে আমার বুকের ভেতরটা যেন ধুকধুক করে উঠত।
আমি নিজেকে বোঝানোর চেষ্টা করতাম এসব কিছু নয়, নেহাতি কাকতালীয়, কিন্তু মন মানতে চাইত না। আমার শরীরের গড়নটা হয়তো অনেকেই পছন্দ করত। শাড়িতে সে গড়ন যেন আরও স্পষ্ট হয়ে উঠত। আর সেই সময় অর্কর চাহনিটা আমার মনে এক অদ্ভুত খেলা শুরু করত। শাড়ির ভাঁজে বা আঁচলের ফাঁকে যখন আমার শরীরের অংশ দৃশ্যমান হতো, আমি টের পেতাম অর্কর চোখগুলো সেখানে মুহূর্তের জন্য আটকে যেত। আমি দ্রুত নিজেকে সামলে নিতাম, কিন্তু ওর চোখ যে আমারই শরীরে ঘুরপাক খাচ্ছিল তা স্পষ্ট বুঝতে পারতাম। একদিন বিকেলবেলা অর্ণব সেদিন অফিসের কাজে বাইরে যাবে বলে 2 দিনের জন্য বাড়ি থাকবে না। আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম, চুল শুকোচ্ছিল। অর্ক এসে আমার পাশে দাঁড়ালো। আমি জিজ্ঞেস করলাম, কিরে, আজ কোথাও যাবি না? ও আমার দিকে তাকিয়ে একটা গভীর দীর্ঘশ্বাস ফেলল। আমি ওর দিকে তাকালাম। ওর চোখ দুটো কেমন যেন বিষণ্ণ দেখাচ্ছিল। জানি না ভাবি, অর্ণবদা চলে যাচ্ছে, কেমন যেন একা একা লাগছে। আমি ওর দিকে অবাক হয়ে তাকিয়ে রইলাম। একা লাগছে কেন? আমি তো আছি। ও আমার দিকে এক পলক তাকিয়ে ধীরে ধীরে আমার হাতটা ধরল। আমার সমস্ত শরীর যেন বিদ্যুৎ স্পৃষ্ট হল। ওর হাতের স্পর্শে আমি স্থির হয়ে গেলাম। ভাবি, তোমাকে ছাড়া আমার এখানে ভালো লাগে না। তুমি ছাড়া এ বাড়িতে যেন দম বন্ধ হয়ে আসে। ওর কথা শুনে আমি যেন ভাষা হারিয়ে ফেললাম। আমার বুকের ভেতরটা ধুকধুক করছিল। আমি জানি এটা ঠিক নয়। আমি জানি অর্ণবের সাথে আমার সম্পর্ক, আর অর্ক হল আমার দেবর। এই ধরনের অনুভূতি বা এই ধরনের ঘনিষ্ঠতা আমাদের দুজনের জন্যই ভুল। কিন্তু ওর হাতের উষ্ণতা, ওর চোখের গভীরতা আমাকে যেন এক অন্য জগতে টেনে নিয়ে যাচ্ছিল। আমি নিজের হাতটা সরিয়ে নিতে চাইলাম, কিন্তু পারলাম না। ওর আঙুলগুলো আমার আঙুলের সাথে এমনভাবে মিশে গিয়েছিল যে আমার কোনো শক্তিই যেন কাজ করছিল না। সেই দিনটা ছিল যেন আমাদের সম্পর্কের এক নীরব প্রতিজ্ঞা। এরপর থেকে অর্ক সুযোগ পেলেই আমার কাছে আসত। রাতের বেলা যখন অর্ণব বাড়িতে থাকত না, তখন অর্ক নিজের ঘর থেকে বেরিয়ে এসে আমার দরজায় টোকা দিত। প্রথম প্রথম আমি দরজা খুলতাম না, ভয় পেতাম। কিন্তু ওর বারবার অনুরোধ, ভাবি, ভয় পেও না, শুধু একটু কথা বলতে চাই, আমার ভেতরের প্রতিরোধকে দুর্বল করে দিত। একদিন রাতে আমি দরজা খুলতেই ও আমার ঘরে ঢুকে পড়ল। ঘরের আলোটা নিভানো ছিল, শুধু বারান্দার অস্পষ্ট আলোই ঘরটা আলোকিত ছিল। ও নিঃশব্দে আমার বিছানায় এসে বসল। আমার বুকের ভেতরটা এমন জোরে ধরফর করছিল যে মনে হচ্ছিল অর্কও হয়তো শুনতে পাবে। ও আমার হাতটা ধরল, আর ওর চোখ দুটো আমার দিকে এমনভাবে তাকিয়েছিল যেন আমার ভেতরের সব অনুভূতি পড়ে নিতে চাইছিল। ভাবি, আমার মনে হয় আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। ওর এই অকপট স্বীকারোক্তি শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম। আমার সারা শরীর যেন কাঁপুনি দিয়ে উঠল। আমি জানি এর এই কথাটা আমার জীবনে এক সর্বনাশ ডেকে আনতে পারে। আমি জানি আমি অর্ণবের স্ত্রী, আর ওর এই কথা বলাটা আমার জন্য এক চরম বিপদ। আমি প্রায় ফিসফিস করে বললাম, অর্ক, কি বলছিস এসব? ভুলে যাস না, আমি তোর ভাবি, এটা পাপ। ও আমার দিকে আরও গভীর দৃষ্টিতে তাকিয়ে বলল, পাপ? ভালোবাসা কি পাপ ভাবি? আমার মনে হয় না। আমি যখন তোমাকে দেখি তখন আমার মনে হয় যেন পৃথিবীটা থমকে যায়। তোমার হাসি, তোমার চোখের গভীরতা, তোমার চলাফেরা, সব কিছু আমাকে পাগল করে তোলে। আমি ওর হাত ছাড়িয়ে নিতে চাইলাম, কিন্তু ও আরও শক্তি করে আমার হাত ধরল। ভাবি, তুমিও কি অনুভব করছো না কিছু? আমি জানি তুমিও আমার জন্য কিছুটা অনুভব করো। তোমার চোখ, তোমার মুখ দেখে আমি বুঝতে পারি। ওর এই কথাটা আমাকে স্তব্ধ করে দিল। সত্যিই কি আমি ওর জন্য কিছু অনুভব করছিলাম? এই প্রশ্নটা আমার মনে বহুবার উকি দিয়েছে। হয়তো আমি অস্বীকার করতে চাইলেও ওর কাছাকাছি এলে আমার মনের ভেতরের লুকানো অনুভূতিগুলো জেগে উঠত। অর্ণবের সাথে আমার ভালোবাসাহীন রুটিন মাফিক জীবনে অর্কর আগমন যেন এক নতুন রং এনে দিয়েছিল। সেই রংটা হয়তো নিষিদ্ধ ছিল, কিন্তু আমার কাছে তখন তা ছিল বড় বেশি আকর্ষণীয়। এরপর থেকে অর্কর আসা যাওয়া আরও বাড়তে লাগল। ও যেন এক অদ্ভুত খেলায় মেতে উঠেছিল। আমার মানসিক দুর্বলতার সুযোগ নিয়ে ও আমাকে ক্রমশ নিজের দিকে টানতে শুরু করল। ও জানত অর্ণব বাড়িতে না থাকলে আমি কতটা একা অনুভব করি, আর সেই একাকিত্বটাই ছিল ওর জন্য আমার কাছাকাছি আসার সুযোগ। রাতের নির্জনে আমার ঘরে এসে ও আমার পাশে বসত, কখনো আমার চুল ছুঁয়ে দিত, কখনো আমার গালে হাত বোলাত। ওর স্পর্শে আমার শরীর যেন অবাধ্য হয়ে উঠত,
আমি নিজেকে সংযত রাখার চেষ্টা করতাম, কিন্তু পারতাম না। ওর গভীর চোখের চাহনি আর ওর প্রতিটি স্পর্শ আমাকে যেন এক ঘোর লাগা জগতে নিয়ে যেত। আমি জানতাম এটা ভুল, কিন্তু এই ভুলটা আমার কাছে তখন বড় বেশি ভালো লাগছিল। এই তীব্র শারীরিক আকর্ষণ, এই মানসিক দুর্বলতার সুযোগ নেওয়া সবকিছুই আমার মনকে ধীরে ধীরে কুড়ে কুড়ে খাচ্ছিল। আমি যেন এক অদৃশ্য জালে জড়িয়ে যাচ্ছিলাম। একবার আমি আলমারি থেকে কিছু কাপড় বের করছিলাম। শাড়িটা একটু ঠিক করতে গিয়ে আমার আঁচলটা একটু সরে গিয়েছিল। অর্ক সেই সময় ঘরে ঢুকল। আমার দিকে ওর চোখ যেতেই ও যেন এক পলকের জন্য থমকে গেল। ওর চোখে আমি এক অদ্ভুত আগুন দেখতে পেলাম। আমি দ্রুত নিজেকে সামলে নিয়ে আঁচল ঠিক করলাম, কিন্তু ও এগিয়ে এসে আমার খুব কাছাকাছি দাঁড়ালো। ওর উষ্ণ নিঃশ্বাস আমার গায়ে এসে লাগছিল। ভাবি, তুমি কি জানো, তোমাকে যখন এভাবে দেখি তখন আমার নিজেকে সংযত রাখা কতটা কঠিন হয়? ওর কথাগুলো শুনে আমার বুকের ভেতরটা আরও জোরে ধুকধুক করতে লাগলো। ওর কথার মধ্যে একটা স্পষ্ট ইঙ্গিত ছিল, যা আমি বুঝতে পারছিলাম। আমি লজ্জায় মুখ নিচু করে নিলাম। ও আমার চিবুক ধরে মুখটা উঁচু করে দিল। ওর চোখের দিকে তাকিয়ে আমি যেন নিজেকে হারিয়ে ফেললাম। আমার ভেতরের সব প্রতিরোধ যেন ভেঙে যাচ্ছিল। আমি নিজের অজান্তেই যেন এক গভীর চোরাবালিতে তলিয়ে যাচ্ছিলাম। এই সম্পর্কটা যে কতটা বিপজ্জনক সেটা আমি জানতাম। সমাজের চোখে এটা যে কত বড় পাপ তা আমার অজানা ছিল না। কিন্তু অর্কর আকর্ষণ, ওর ভালোবাসা, ওর মনোযোগ সবকিছুই আমার কাছে তখন এক নতুন অক্সিজেন যোগাচ্ছিল। অর্ণবের অনুপস্থিতি আমাদের দুজনকে আরও কাছাকাছি নিয়ে আসছিল। রাতের বেলা যখন সব নিস্তব্ধ হয়ে যেত, তখন অর্ক আমার কাছে চলে আসত। আমার পাশেই বসত, আমার হাত ধরত, আমার চুলে হাত বোলাত। ওর মুখ থেকে ভেসে আসা প্রতিটি কথা, প্রতিটি ফিসফিসানি আমাকে যেন এক ঘোরের মধ্যে নিয়ে যেত। ও বলতো, ভাবি, তুমি আমার কাছে সব, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। ওর এই ধরনের কথাগুলো শুনে আমার মনে এক মিশ্র অনুভূতি তৈরি হতো। একদিকে ভয়, অন্যদিকে আনন্দ। ভয়, কারণ এই সম্পর্কটা যে কোনো মুহূর্তে শেষ হয়ে যেতে পারে, এবং এর পরিণতি যে কতটা ভয়াবহ হতে পারে তা আমি কল্পনাও করতে পারতাম না। আর আনন্দ, কারণ আমার জীবনটা যেন এক নতুন অর্থ পাচ্ছিল। একদিন রাতে অর্ণব সেদিনও অফিসের কাছে বাইরে। অর্ক আমার ঘরে এসে বসল। আমার মনটা সেদিন ভীষণ ভারী ছিল। আমি জানি না এই সম্পর্কটা কতদিন চলবে বা এর শেষ পরিণতি কি হবে। আমি অর্কর দিকে তাকিয়ে বললাম, অর্ক, আমাদের এটা ঠিক হচ্ছে না। ও আমার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে বলল, কেন ঠিক হচ্ছে না ভাবি? আমরা দুজনেই তো একে অপরের জন্য অনুভব করি, তাহলে ভুলটা কোথায়? আমি বললাম, ভুলটা আমাদের পরিস্থিতিতে। আমি তোর অর্ণব তার স্ত্রী। ও আমার দিকে ঝুঁকে এলো। ওর চোখ দুটো কেমন যেন চকচক করছিল। আমি তোমাকে মুক্তি দিতে চাই ভাবি, এই ভালোবাসাহীন সম্পর্ক থেকে। তুমি কি সত্যি সুখী অর্ণবদার সাথে? ওর এই প্রশ্নটা আমার বুকের গভীর এগিয়ে বিঁধল। সত্যিই কি আমি সুখী ছিলাম? আমার মন উত্তর দিতে পারছিল না। এরপর অর্ক যা বলল তা আমাকে স্তম্ভিত করে দিল। যদি তুমি আমার কাছ থেকে দূরে যেতে চাও, তাহলে তোমার সব গোপন কথা অর্ণবদার কাছে ফাঁস হয়ে যাবে। আমি তোমার এই ভালোবাসাটাকে ফাঁস করে দেব। ওর এই কথাগুলো শুনে আমার মাথা ঘুরে গেল। এটা কি হুমকি, নাকি ওর ভালোবাসা প্রকাশ করার এক বিকৃত উপায়? আমি ভয়ে সিটিয়ে গেলাম। ও আমার দুর্বলতার সুযোগ নিচ্ছিল। আমি জানতাম, যদি অর্ণব জানতে পারে তাহলে আমার জীবনটা নষ্ট হয়ে যাবে। আমার সম্মান, আমার সংসার সবকিছু ভেঙে চুরমার হয়ে যাবে। আমি ওর দিকে অসহায় চোখে তাকিয়ে রইলাম। অর্ক আমার দিকে তাকিয়ে একটা মৃদু হাসি হাসল। ভয় পাচ্ছ ভাবি? ভয় পাওয়ার কিছু নেই। আমি শুধু তোমাকে নিজের কাছে রাখতে চাই। তুমি আমার, আর আমি তোমাকে হারাতে চাই না। ওর এই কথাগুলো আমাকে যেন এক অদৃশ্য শিকলে বেঁধে ফেলল। আমি জানি আমি ভুল করছি। আমি জানি আমি এমন একটা পথে হাঁটছি যেখানে শুধু অন্ধকার আর ধ্বংস। কিন্তু আমার যেন কিছু করার ছিল না। অর্কর চোখে মুখে এক অদ্ভুত জেদ ছিল। ও যেন আমাকে নিজের করে পাওয়ার জন্য যে কোনো কিছু করতে রাজি ছিল। আর আমি যেন এক অসহায় পুতুল হয়ে ওর হাতের নাটাইয়ে বাধা পড়েছিলাম। আমি অর্ণবকে ঠকাচ্ছিলাম, নিজের সাথেও মিথ্যাচার করছিলাম। দিনের বেলায় আমি একজন সাধারণ স্ত্রী, আর রাতের বেলায় আমি এক নিষিদ্ধ সম্পর্কের জালে জড়িয়ে থাকা এক প্রেমিকা। এই দ্বৈত জীবনটা আমার মনকে ক্রমাগত দগ্ধ করে যাচ্ছিল।
আমার ঘুম হারাম হয়ে গিয়েছিল, খাবার খেতে পারতাম না, আমার স্বাস্থ্য ভেঙে যাচ্ছিল। কিন্তু অর্কর হাত থেকে যেন আমার নিস্তার ছিল না। আমার জীবনের প্রতিটি দিন যেন এক নতুন পরীক্ষার মতো কাটছিল। অর্ণবের সরলতা আমার কষ্টকে আরও বাড়িয়ে তুলত। ও আমাকে এতটাই বিশ্বাস করত যে ওর এই বিশ্বাস ভঙ্গ করতে আমার বুক ফেটে যেত। মাঝে মাঝে মনে হতো অর্কের সব কথা অর্ণবকে বলে দিই, কিন্তু ওর সেই হুমকির কথা মনে পড়তেই আমি চুপ করে যেতাম। যদি অর্ণব সত্যিটা জেনে যায় তাহলে কি হবে? আমার যে আর কোনো উপায় ছিল না। আমি যেন এক বদ্ধ খাঁচায় বন্দী হয়ে পড়েছিলাম। দিনের পর দিন এই গোপন সম্পর্কটা আমাকে ভেতর থেকে শেষ করে দিচ্ছিল। আমি হাসতে পারতাম না মন খুলে, কথা বলতে পারতাম না স্বাভাবিকভাবে। আমার চোখ দুটো যেন সবসময় এক অজানা আতঙ্কে ভরা থাকত। এরপর এলো সেই দিনটা, যেদিন আমার মনে হলো আর নয়, আমি আর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। একদিন অর্ণব বাড়িতে ছিল না। অর্ক আমার ঘরে এলো আগের মতোই, কিন্তু সেদিন আমার মনে এক অদ্ভুত শক্তি জন্ম নিয়েছিল। আমি ওর দিকে দৃঢ়ভাবে তাকালাম। অর্ক, আমি আর পারছি না, এই সম্পর্কটা আর চলতে পারে না। ও আমার দিকে অবাক হয়ে তাকালো। কি বলছো ভাবি, তুমি আমার জীবন? আমি বললাম, আমার জীবনটা তুমি নরক বানিয়ে দিয়েছ। আমি আর এভাবে বাঁচতে চাই না। হয় তুমি চলে যাবে, নয়তো আমি অর্ণবকে সব বলে দেব। ওর মুখটা ফ্যাকাশে হয়ে গেল। ও আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর বলল, তুমি কি আমাকে সত্যি ছেড়ে যেতে চাও? আমি বললাম, আমি এই মিথ্যা সম্পর্ক থেকে মুক্তি চাই। আমি আর পাপের বোঝা বয়ে বেড়াতে চাই না। ও সেদিন আর কোনো কথা বলতে পারল না। ওর চোখে এক অদ্ভুত শূন্যতা আমি দেখতে পেলাম। পরের দিন সকালে অর্ক কাউকে কিছু না বলে বাড়ি ছেড়ে চলে গেল। ও কোথায় গেল তা আমরা কেউই জানতে পারলাম না। ওর জিনিসপত্র ওর ঘরেই পড়ে রইল। অর্ণব জানতে চাইলে আমি শুধু বললাম, ও হয়তো অন্য কোথাও চাকরির ইন্টারভিউ দিতে গেছে। অর্ণব ব্যাপারটা নিয়ে বেশি ঘাটাঘাটি করল না। অর্ক চলে যাওয়ার পর আমার মনে এক অদ্ভুত মিশ্র অনুভূতি তৈরি হলো। একদিকে স্বস্তি, অন্যদিকে এক অপূর্ণতা। স্বস্তি, কারণ আমি সেই নিষিদ্ধ সম্পর্কের জাল থেকে মুক্তি পেয়েছি, আর অপূর্ণতা, কারণ আমার জীবনের সেই রঙিন অধ্যায়টা শেষ হয়ে গিয়েছিল। জানি সেই রংটা ছিল নিষিদ্ধ, কিন্তু তা আমার জীবনকে এক অন্যরকম আলো এনে দিয়েছিল। তারপর থেকে আমার জীবনটা আবার আগের মতোই একঘেয়ে হয়ে গিয়েছিল। কিন্তু এবার আমি বুঝতে পারছিলাম জীবনের আসল মানেটা কোথায়। ভুল পথে সুখ খুঁজতে গিয়ে আমি যা হারিয়েছিলাম তা হলো আমার মনের শান্তি। আমার বিবেক আমাকে প্রতিনিয়ত দংশন করত। আমি জানি আমার ভুলের কোনো ক্ষমা নেই, কিন্তু সেই ভুল থেকে আমি অনেক কিছু শিখেছি যে ভালোবাসা মানে শুধু আকর্ষণ নয়, ভালোবাসা মানে সম্মান, বিশ্বাস আর দায়িত্ববোধ। সমাজের তৈরি করা সীমারেখাগুলো হয়তো এমনি এমনি তৈরি হয়নি, এর পেছনে গভীর কারণ আছে। সেই সীমারেখা পেরিয়ে গেলে জীবন কতটা কঠিন হতে পারে তা আমি হাড়ে হাড়ে টের পেয়েছি। তাই আমার এই গল্পটা আপনাদের জন্য একটা শিক্ষা হোক। মনের আবেগকে নিয়ন্ত্রণ করাটা যে কতটা জরুরি তা আমি এখন বুঝতে পারি। সম্পর্ক যখন সমাজের নিয়ম ভেঙে অন্যায় পথে পা বাড়ায়, তখন তার পরিণতি কখনোই সুখের হয় না, বরং তা শুধু যন্ত্রণা আর অনুশোচনা নিয়ে আসে। নিজের জীবনকে সম্মান করুন, নিজের সম্পর্ককে মর্যাদা দিন, নইলে একদিন আমার মতোই এক সমুদ্র যন্ত্রণায় ডুবতে হবে। জীবন এক নদী, আর সেই নদীর স্রোতে ভেসে যেতে যেতে অনেক সময় আমরা ভুল পথে চলে যাই, কিন্তু সঠিক পথটা খুঁজে নেওয়াটা আমাদেরই দায়িত্ব। আমার এই গল্পটা হয়তো অনেক অজানা প্রশ্নের উত্তর দেবে আপনাদের। ভালো থাকবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।